নমস্কার শ্রোতা বন্ধুগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের একটি নতুন গল্পতে। আজকে আমাদের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা মজার গল্প জুজু। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না বাংলা সাহিত্যের বিভিন্ন মজার মজার গল্প শোনার জন্য, এবং ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে যাতে তারাও আনন্দ উপভোগ করতে পারে। তো চলো আমাদের আজকের গল্প জুজু শুরু করা যাক। এক বাঘের মুল্লুক থেকে আর এক বাঘের মুল্লুকে। হাজারিবাগ থেকে বাগেরহাট। হাজারিবাগে আমার সেজো মামার বাড়ি। তার ইলেকট্রিক্যাল গুডস এর কারবার, সেই সঙ্গে ছোটখাটো একটা কারখানাও ছিল তার। সেখানে বিদ্যুতের যন্ত্রপাতি জিনিসপত্র মেরামত হতো। মোটরের যন্ত্র টন্তর, পাকা টাকা, হিটার মিটার এসব সারাতে জানতেন সেজো মামা। বিদ্যুতের যে কত রকমের কেরামতি তা এক মুখে ব্যক্ত করা যায় না। আমিও কিছু কিছু শিখছিলাম সেজো মামার কাছে। একদিন সেজো মামার মতোই ওস্তাদ হব এইরকমই আশা মনে মনে পোষণ করছি। এমন সময় বাগেরহাট থেকে মেজো মামার তলব এলো। শিবুকে আমার কাছে পাঠিয়ে দে তো একবার, শুনেছি ওর শরীরের নাকি তেমন উন্নতি হচ্ছে না। ভাবছি যে এবার একবার আমি চেষ্টা করে দেখি না হয়। চিঠি পেয়ে সেজো মামা বললেন, যা তাহলে তোর ব্যাম্বির মেজো মামার কাছে, চেহারাটা বাগিয়ে তারপর আসিস আবার, কেমন? চেহারা বাগাতে চলে গেলাম বাগেরহাটে। আমাকে দেখে মেজো মামা বললেন, ওমা, সেই রকমটা লিকলিকেই রয়েছিস যে, গায়ে পায়ে একটুও তো গতি লাগেনি, হাওয়ায় উড়ছিস যে রে। এই জামাটা খোলতো দেখি একবার। জামা খুলতে আমার দারুণ আপত্তি। চানের সময় যে খুলতে হয় তাতেই আমার যেন মাথা কাটা যায়। জামা পরে চান করতে পারলে বাঁচি যেন। কাউকে গা দেখাতে হলেই তখনই সেখান থেকে আমি গায়েব। মামার কথাটা আমি গায়ে মাখি না, যেন কানেই যায়নি কথাটা। এমনি ভাবে ঢিপ করে একটা প্রণাম ঠুকে দিই। আরে হবে হবে, পরে হবে প্রণাম, আগে জামাটা খোল বলে মেজো মামা নিজেই আমার কোটের বোতামগুলো খুলতে লাগলেন। খোলস খুলতেই আমার খোলতাই বেরিয়ে পড়ল। ও মা, এই চেহারা! গলার কণ্ঠা বেরুনো। উৎকণ্ঠায় আঁতকে ওঠেন মেজো মামা। আর পাঁচটা যে গোনা যাচ্ছে রে সব, দেখি কখানা। 1 2 3 আঙুল ঠুকে ঠুকে মেজো মামা আমার পাঁজরার অগণ্য হার গণনা করেন। যাক, এতেই হবে। এই তোকেই আমি বাগেশ্রী বানিয়ে দেব। একবার যখন বাগে পেয়েছি দেখিস। মেজো মামা, আমার উপর তোমার এত রাগ কিসের? ভয়ে ভয়ে বললাম। কেন, রাগের কথাটা কি হলো? বললে যে আমায় বাগেশ্রী বানাবে। বাগেশ্রী তো একটা রাগিনী। আমার গাইয়ে ছোট মামার কাছ থেকে খবরটা আমার জানা ছিল। আহা, সে বাগেশ্রী নয়, এ হচ্ছে আলাদা। বাগেশ্রী মানে বাগেরহাটের স্ত্রী, ওরফে বাগেশ্রী। বাগেরহাটে ফি বছর সুঠাম চেহারার প্রতিযোগিতায় যার দেহ সবচেয়ে সুগঠিত সুন্দর বলে গণ্য হয় সেই ওই খেতাব পায়। আসছে বছরের বাগেশ্রী হচ্ছিস তুই। চ, এবার আমার ব্যায়ামাগারটা দেখবি, চ চ চ বলে তিনি উৎসাহ ভরে আমার পিঠে এক চাপড় মারলেন। আহা, তার স্নেহের সেই চাপরানিতেই আমি 3 হাত ছিটকে গেলাম। এগিয়ে গেলাম অনেকটা ব্যায়ামাগারের দিকেই। সেখানে গিয়ে দেখি ইলাহি ব্যাপার। ছেলেরা তাল ঠুকছে, কুস্তি লড়ছে, ডং বৈঠক ভাঁজছে, ধুলো মাটি মেখে সব কি ভূত কি নাকার। মুগুর, ডাম্বেল, বারবেলের ছড়াছড়ি। তারই এক ধারে একটা বৈদ্যুতিক ওজন যন্ত্রও রয়েছে। যন্ত্রটা আমার পরিচিত। সেজো মামাকে এমন যন্ত্র আমি সারাতে দেখেছি। আয়, তোর ওজনটা নিই তো একবার। চ চ চ, যন্ত্রটায় ওঠ একবার দেখি। যন্ত্রটার দিকে মেজো মামা আমায় আহ্বান করলেন। আজ নয় মেজো মামা, তোমার এখানে খেয়ে দে ব্যায়াম ট্যায়াম করে একটু ওজনটা বাড়াই, তারপর। আমি বললাম। আর ছেলেদের শরীরগুলো সব দেখছিস ওইদিকে? আঙুল দিয়ে দেখালেন মেজো মামা। এখানে ব্যায়াম করে এমনি হয়েছে, আরো হবে, ভালো করে চেয়ে দেখ না। না দেখে উপায় নেই।
না চাইতেই দেখা যায় এমনি সব চেহারা তারস্বরে নিজেদের ব্যায়াম বার্তা ঘোষণা করছে যেন। প্রত্যেকেরই দেহ বেশ সুগঠিত। তার মধ্যে একজনের ওই বয়সে আমার চাইতে তেমন বড় হবে না হয়তো, কিন্তু চেহারায় আমার 3 গুণ। পেল্লায় চেহারার বলা যায়, নামেও প্রায় তার কাছাকাছি। মামার এক ডাকেই জানা গেল, পেল্লাদ, এদিকে এসো তো একবার। মামা তাকে ডাক দিলেন। পেল্লাদ এগিয়ে এলো। এই যে পেল্লাদ, বলছি একে একটু দেখিয়ে দাও তো, বললেন মেজো মামা। শুনেই আমার পিলে চমকে যায়। হ্যাঁ, কিন্তু না, আমাকে নয়, নিজেকেই সে দেখাতে লাগলো। সারা দেহটাকে ভেঙে চুরে দুমড়ে বেঁকে এমন ভাবে সে দাঁড়ালো যে হাঁ করে দেখবার মতোই বটে। গায়ের পায়ের মাংসপেশিগুলো ফুলে ফেপে উঠল সব। ইয়া হলো তার বুকের ছাতি, গলার কাছটায় যেন দলা পাকানো, এইসা হাতের কবজি, বক দেখানোর মতন হাতটা দুমড়েছে, আর তাইতেই তার বাহুর কাছটা 3 ডবল হয়ে এমনটা হয়েছে যে ভাষায় তার বর্ণনা করা যায় না। বাহুল্য মাত্র বলে, মানে বাহুর বাহুল্য এই বলেই প্রকাশ করতে হয়। এই হচ্ছে আমাদের বাগেশ্রী, এই আগামী নয় আসন্ন, এ বছরের পাল্লায় একেই আমরা নামাবো, মেজো মামা জানালেন। আর আসছে বছরের, মানে আমাদের আগামী বাগেশ্রী হচ্ছিস তুই। কথাটা কানে যেতেই পেল্লাদ এমন রোষকোষায়িত নেত্রে আমার দিকে তাকালো যে তা আমি জীবনে ভুলব না। পেল্লাদের চেহারায় যেন জল্লাদের রূপ দেখলাম। এ বছরের বাগেশ্রীর সারা দেহে তো ফুটেছিলই, এবার যেন তার চোখের থেকেও বাগেশ্রী ফেটে পড়তে লাগলো। বাঘের মতন হিংস্র দৃষ্টি দিয়ে সে দেখতে লাগলো আমায়। পেল্লাদ এবং তোমরা সকলেই শোনো, গলা খাঁকারি দিয়ে ঘোষণা করলেন মেজো মামা। আজ থেকে এ মানে শিবু, আমার ভাগ্নে, এই হবে তোমাদের সর্দার। একে তোমরা শিবুদা বলে ডাকবে, ওরফে রামদাও বলতে পারো, যার যা খুশি। আর একে তোমরা আমার মতোই মেনে চলবে এবং এ যা বলবে মন দিয়ে পালন করবে সবাই, বুঝলে? এইভাবে বুঝিয়ে দিয়ে মেজো মামা তো ব্যায়ামাগার থেকে চলে গেলেন। আর মেজো মামা সরে যেতেই পেল্লাদ ফোঁস করে উঠল সকলের আগে। হ্যাঁ, ওই রাম ফড়িংটাকে আমরা রামদা বলবো, বই গেছে, ও তো এক ফুয়েই উড়ে যাবে আমার। ফড়িংদা বলে যদি ডাকি পেল্লাদ দা, হ্যাঁ তাহলে কেমন হয়? জিজ্ঞেস করলো একটা বাচ্চা ছেলে। তা ডাকতে পারিস ইচ্ছে করলে, আমি ডাকবো ফড়িং বলে, শুদ্ধ ফড়িং, দাদা ফাদা বলতে পারবো না, ফরফর করে পেল্লাদ। আর ওই ফড়িংটা যদি আমার কাছে সর্দারি ফলাতে আসে তাহলে এক গাঁটটায়, না না গাঁটটায় নয়, আমার এই আঙুলের এক টোকায় উড়িয়ে দেব তোমায়, বুঝেছ রাম ফড়িং? বলে পেল্লাদ আকাশের গায়ে একটা টোকা মারলো। আর পেল্লাদের কাণ্ড দেখে ছেলেরা সব হেসে উঠল। হাসলো পেল্লাদও, চি করে হাসলো সে এক অট্ট হাসি। পেল্লাদের আহ্লাদ দেখে আমি বাঁচিনে, কিন্তু মরণ বাঁচন সমস্যাটা দেখা দিল তার পরদিন। মামা সকালে উঠে বললেন, কাল ছেলেদের আমি সব বলে রেখেছি, আজ সকালে এসে ব্যায়ামাগারের মাঠের ঘাসগুলো ছাঁটাই করতে। যাও গিয়ে দেখো তো কদ্দূর এগুলো। তুমি যখন ওদের সর্দার, তখন তোমাকেই তো এসব তদারক করতে হবে, কাজটা করিয়ে নাও গে ওদের দিয়ে, যাও। গিয়ে দেখি পেল্লাদকে নিয়ে জটলা পাকিয়ে মাঠে বসে ছেলেরা আড্ডা মারছে সবাই। আমি বললাম, এ কি, মাঠের ঘাসের একটা ডগাও তো তোমরা ছাটনি দেখছি, গল্প করছো সবাই বসে, এদিকে এতটা বেলা গড়িয়ে গেল, নাও চটপট গাহাত লাগাও সব। যদি না লাগাই তা তুমি কি করতে পারো শুনি? গর্জে উঠল পেল্লাদ। তাহলে আমাকে তার ব্যবস্থা করতে হবে। ভারী গলায় আমি ছাড়লাম। কি ব্যবস্থা করবে তুমি শুনি তো একবার? আমি আমি মানে মানে বলে আমি একটা ঢোক গিললাম। তাতে আমার মানের যে খুব হানি হলো বুঝতে পারলাম বেশ। আমি বলছিলাম কি, মানে আমতা আমতা করে বললাম, বৃথা আলস্যে কালাতিপাত না করে তোমরা নিজ নিজ কর্তব্য কর্মে লিপ্ত হও ভাতৃবৃন্দ, এই কথাই বলছিলাম আমি। সাধু উদ্দেশ্যে প্রণোদিত হয়েই আমার বলা, এইটে জানাবার জন্যই সাধু ভাষার ব্যবহার করতে হলো। যদি না লিপ্ত হই, ক্ষিপ্ত কণ্ঠে বলল পেল্লাদ। মার মূর্তি ধরে আমার সামনে খাড়া হলো সে। তাহলে
তাহলে কি তুমি আমায় মারবে নাকি? হ্যাঁ, না না, সে কথা আমি বলেছি? তোমার মতন ছেলেকে আমি মারতে পারি কখনো? হাত তুলতে পারি তোমার গায়ে? যথাসাধ্য আত্মমর্যাদা বজায় রেখে বলি, তবে আমি বলছি কি, তোমরা যদি চটপট ঘাস না ছাড়তে লাগো তাহলে ভীষণ প্যাঁচে পড়বে। কিসের প্যাঁচ? পেঁচার মতন মুখ করে সে শুধায়। জুজুৎসুর এমন প্যাঁচ কষে দেব যে 1 মিনিটের মধ্যে হাড়গোড় ভাঙা হয়ে যাবে তুমি। জুজুৎসু? আমার কথায় যেন একটু থ হয়ে গেল পেল্লাদ। সে আবার কি? কেন, জুজুৎসুর নাম শুনুনি নাকি কখনো? এক রকমের জাপানি কসরত, 100 গুণ গায়ের জোর বেশি এমন একটা পালোয়ানকে এক রত্তি একটা জাপানি ছেলে 2টো আঙুলের কায়দায় একেবারে ঘায়েল করে দিতে পারে। শুনুনি নাকি কখনো? পেল্লাদের একটা সাগরেদ মাথা নেড়ে জানালো যে সে এমন কথা শুনেছে বটে। তুমি জানো জুজুৎসু? জিজ্ঞেস করলো পেল্লাদ সন্দিগ্ধ কণ্ঠে। জানি কিনা টের পাবে এই দণ্ডেই, কিন্তু ভগবান না করুন যেন আমায় তা না জানাতে হয়। এর আগে একটা গুন্ডা ছুরি নিয়ে আমায় তাড়া করেছিল, তাকে আমি ওই প্যাঁচে ফেলেছিলাম। বেচারাকে পাক্কা 6 মাস হাসপাতালে কাটাতে হলো, মারা যেতে যেতে বেঁচে গেল কোনো রকমে। তবে রে বেটা রামফড়িং, তুই আমাকে জুজুৎসুর প্যাঁচে ফেলবি? হ্যাঁ? এই না বলে পেল্লাদ এক লাফে এগিয়ে এসে আমার ঘাড় ধরলো, ঘাড়ের কাছটার কোটের কলার ধরে আমাকে উঁচু করে তুললো আকাশে। আমার প্যাঁচটা দেখ তবে তুই এইবার, তোকে তুলে এসা এক আছাড় মারবো যে। বলে সে কৃত্তিবাসী রামায়ণ থেকে সুর করে আওড়ালো, ভাঙিবে মাথার খুলি, চূর্ণ হবে হাড়। ত্রিশঙ্কুর মতোই আমার অবস্থা। ত্রিশূন্যে উঠে আমি হাত পা ছুটতে লাগলাম। ভালো হবে না, ভালো হবে না বলছি, কিন্তু এমনি ভাবে আমাকে ঘাড় ধরে তোলা, আমি আঙুলের কায়দা দেখাতে পারছি না কিনা। যদি একবার তোমায় আমার আঙুলের নাগালে পাই তো দেখতে পাবে মজাটা। নামাও আমাকে, নামাও। তুই আমায় মজা দেখাবি? বটে রে বেটা রামফড়িং। বলে সে আমাকে নামিয়ে দিল মাটিতে। তার আগে এক ঘুষিতে তোর মাথাটা আমি চাপটা করে বসিয়ে দেবো তোর গলার ভেতর, কোটের কলারের তলায়, ঘাটটার সব সময় স্কন্ধ কাটার মতোই ঘুরে বেড়াবি তখন তুই। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি পেল্লাদ। আমার গলা ঘর ঘর করে। ফের যদি তুমি এরকম বেকায়দায় ফেলো আমায়, এরূপ বেয়াদপি করো তো তোমাকে পরজন্মে গিয়ে পস্তাতে হবে। ভালো কথাই বলছি, খুব বেঁচে গেলে এই যাত্রা। পেল্লাদ বলতে কি এবার একটু ভেবা চেকা খেয়েছে। আমি বেশ ভোরকে যাবো ভেবেছিল, কিন্তু এততেও আমার মুখ সাপট দেখে ও একটু ঘাবড়ে গেল। দাঁড়া, এবার তোকে ঠ্যাং ধরে তুলবো আকাশে। বলে এগিয়ে এসে খাড়া হলেও আমার শ্রীচরণ ধারণ করার তার কোনো তাড়া দেখা গেল না। অদূরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো আমায়। তারপর একটু নরম হয়ে বলল, না, আগে তুমি আমায় এক ঘা মারো, আমি আইন বাঁচিয়ে চলতে চাই। তারপরে আমি তোমায় ধরে তুলো ধুনে দিচ্ছি, বলতে পারবো তখন যে আগে আমার গায়ে তুমি হাত দিয়েছিলে। মারো আমায় এক ঘা। এই বলে সে বুক চিতিয়ে দাঁড়ালো এসে আমার সামনে। না, আমি তোমার গায়ে হাত দেব না। ভদ্রলোকেরা কি মারামারি করে? ভদ্র বালকেরও সেটা কর্তব্য নয়। কেন, মারামারি করা ছাড়া কি গায়ের জোরের পরীক্ষা হয় না? আচ্ছা, ঠিক করে বলো তো, আমি সর্দার হওয়াতে তোমার খুব রাগ হয়েছে না আমার উপরে, তাই না? ঠিক তাই, মেনে নিল সে। ইচ্ছে করছে আজ তো তোমায় চিবিয়ে খাই। আমি কি করব? আমি তো নিজের থেকে সর্দার হতে চাইনি, মামা করেছে। আমি কি করব? বেশ, আমাদের মধ্যে কার গায়ের জোর বেশি পরীক্ষা হয়ে যাক। যার বেশি জোর সেই সর্দার হবে, তাকে সর্দার বলে মানবে সবাই, কেমন তো? তার কথাই সবাইকে মেনে চলতে হবে, কেমন? এতে তোমার কোনো আপত্তি নেই তো? রাজি? হ্যাঁ, রাজি, সায় দিলে পেল্লাদ। ছেলেরা সবাই বেশ সোচ্চার উৎসাহ দেখালো। বেশ, ওই যে বারবেলটা পড়ে আছে ওখানে, ওই ওজনদারির ওপর। অদূরে দাঁড় করা বৈদ্যুতিক ওজনদারিটার পাটাতনে একটা 15.5 লোহার বারবেল পড়েছিল। সেদিকে আঙুল দেখিয়ে বললাম, ওই বারবেলটা যে মাথার উপর তুলতে পারবে, ওই বারবেল তো দুবেলা আমি ভাজি। কথার মাঝখানেই বাধা দিল সে। মাথার উপর ঘোড়াই রোজ দুবেলা, বুঝেছ হে? বেশ, তো তুলেই দেখাও না একবার, পরীক্ষাটা হয়ে যাক সবার সামনে। বেশ, তুমি আগে তোলো তো দেখি, তোমার জোরটাই দেখা যাক একবার। তোলো তোলো দেখি তো, তোলো।
ছেলেরা বলতে লাগলো, তোলো 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 রামদাদা, তোলো 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 রামদাদা। এত তোলা তোলো শুনে তুলা দণ্ডের উপর থেকে বারবেলটাকে তুললাম তোলো এবং বলতে কি তুলতে গিয়ে বেগ পেলাম বেশ। দু হাতে না ধরে অতি কষ্টে হাঁটুর ওপর তুললাম, তারপর আস্তে আস্তে কাঁধ বরাবর, শেষে প্রাণান্ত এক পরিশ্রমে মাথার উপর খাড়া করলাম ওটাকে। ওহ, 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 এইবার তোমার পালা। বারবেলটাকে নামিয়ে রেখে আমি দেয়ালে গিয়ে ঠেসান দিয়ে হাঁফ ছাড়তে লাগলাম। ওহ, বাপরে! পেল্লাদ এসে পাকড়ালো বারবেলটাকে। এক ঝটকায় তুলে ফেলছি, দেখো না, তোরা সবাই চেয়ে দেখ রে। বলে বারবেলটাকে ধরে এক ঝটকা মারতে গেল সে। মারতে গিয়ে কি আশ্চর্য, পটকালো সে আপনাকেই, উল্টে পড়লো মেঝের ওপর। হাত পিছলে গেল কিনা বলে গায়ের ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো পেল্লাদ। মাটিতে হাত ঘষে নিয়ে লাগতে গেল আবার। কিন্তু তার ওই লাগাই সার একটুও পাগাতে পারলো না ওটাকে, 1 ইঞ্চিও নড়াতে পারলো না বারবেল। আমি ঠায় দেয়ালে ঠেস দিয়ে মৃদু মধুর হাসতে লাগলাম ওর দিকে তাকিয়ে। ওর বাহুর পেশি ডবল হয়ে উঠল, আবার দেখা গেল ওর বাহুর সেই বাহুল্য, বুক ফুলে উঠলো 1.5 গুণ, হাঁপড়ের মতন নিঃশ্বাস পড়তে লাগলো ওর। এত হাঁপিয়েও এক চুলও তুলতে পারলো না সে বারবেলটাকে। যাও কাজে মন দাও গে, বললাম আমি। সাফ করে ফেলো মাঠটা, মাঠ পরিষ্কার না হলে আমাদের বার্ষিক উৎসব হবে কি করে? এবছরের সভা বসবে তো ওইখানে, বাগেরহাটের লোকেরা দেখতে আসবে সবাই, আর সেই সবাই তুমিই তো এবার বাগেশ্রী হবে পেল্লাদ। আমরা সবাই হাততালি দেব তোমায়, তোমার গরজি তো সবার চেয়ে বেশি হওয়া উচিত ভাই। বলে আমি উৎসাহ ভরে ওর পিঠ চাপড়ে দিলাম। হ্যাঁ রামদা বলে সদল বলে নত মস্তকে সে চলে গেল। সর্দার বলে মনে মনে মেনে নিল আমায়। তারপর পেল্লাদের সঙ্গে আমার ভারী ভাব হয়ে গেল, সে আমার বিশেষ ভক্ত হলো একজন। সেদিন সন্ধ্যাতেই সে এসে শুধালো আমায়, এই তো এই মাত্র সেই বারবেলটা ভেজে এলাম, সকালে আমি তুলতে পারলাম না কেন বলো তো? বলো না রামদা, তুমি কি আমায় কোনো জুজুৎসু করে দিয়েছিলে নাকি? বারে, আমি তোমায় ছুঁতে গেলাম কখন? প্রতিবাদ করি আমি। না ছুঁয়ে কি কাউকে কখনো জুত করা যায়? জুজুৎসুও করা যায় না। তাহলে তাহলে বুঝি ওই বারবেলটাকেই? ওটা তো তুমি আগেই ছুঁয়েছিলে, বেশ জুত করেই তুলছিলে আমার আগে। হ্যাঁ তা বলতে পারো বটে। বলে আমি ঘাড় নাড়ি, যে ঘাড় ওটার উত্তোলনে তখন থেকেই টনটন করছিল আমার। তাই তুমি জানতে যে জুজুৎসুর প্যাঁচ কষে দিয়েছো ওটাকে, কিছুতেই আমি আর তুলতে পারবো না, তাই তুমি দেয়ালে হেলান দিয়ে মুচকি মুচকি হাসছিলে অমনি করে, আমি লক্ষ্য করেছিলাম তখন। যে রহস্য বাল্যকালে পেল্লাদের কাছে আমি ব্যক্ত করতে পারিনি, আজ সেটা ফাঁস করবার আমার কোনো বাধা নেই। হাজারিবাগের মামার কাছ থেকে আসবার সময় আমি একটা বিদ্যুৎ চুম্বক বাগিয়ে আনি, আর সেদিন সকালে বাগেরহাটের মাতুল সাক্ষাতের আগে সেটাকে বৈদ্যুতিক ওজন যন্ত্রটার পাটাতন তুলে তার মধ্যে লুকিয়ে রেখেছিলাম। তারপরে পেল্লাদ বারবেলটা তুলবার সময় যখন আমি দেয়ালে ঠেস দিয়ে মৃদু মধুর হাসছিলাম, তখন আমার পিঠের ঠিক পেছনে যে ইলেকট্রিক সুইচ ছিল, চেপে ধরেছিলাম সেটাকে। ফলে ওজন যন্ত্রের সঙ্গে সংলগ্ন তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে উপজাত বৈদ্যুৎ চুম্বক বারবেলটাকে আঁকড়ে ধরে রেখেছিল। ওটাকে তুলতে হলে গোটা ওজন যন্ত্র সমেত তুলতে হতো পেল্লাদকে। আমার বৈদ্যুতিক মামার দৌলাতে এটা আমার জানা ছিল।